দর্শক, এনটিভি নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারাতারা রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা শামিনা আলাল। এই মে মাসে বাংলা ভাষা এবং সাহিত্যের দুই মহান মনীষীর জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। আমাদের এই মে মাসের পর্বগুলোর প্রথম ভাগের জন্য সাজানো হয়েছিল রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে। আমাদের রবীন্দ্রনাথের গান শোনাবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আজ মাশফিদা আক্তারকে। শিল্পী মাশফিদা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের জীবন এ নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নাট্যকার, নাট্য নির্দেশক এবং অভিনেতা অনন্ত হীরাকে। অনন্ত হীরা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা কথাতে যাবার আগে একটা গান শুনে নিই প্রথমে। প্লিজ। মাশফিদা, কোন গান দিয়ে শুরু করবেন আজকে? আমি গাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের আপনারে দিয়ে রচিলি রে কে আপনারই আবরণ। ধন্যবাদ মাশফিদা। হীরা ভাই, আপনাদের নাট্যদল প্রাঙ্গণে মোড়, এবং আমরা যতটুকু জানি যে রবীন্দ্রনাথের নাটক আপনারাই সবচেয়ে বেশি করেছেন। আপনাদের লাস্ট যে আমিও রবীন্দ্রনাথ, এইখানে আমিও রবীন্দ্রনাথ, এই পুরো ঘটনাটা, মানে পুরো নাটকটা নিয়ে যদি একটু বলেন। এই নাটকটিতে বেসিক্যালি রবীন্দ্রনাথের 4টা বয়স। 21 বছরের রবীন্দ্রনাথ, 29 বছরের রবীন্দ্রনাথ, 69 বছর বয়সের রবীন্দ্রনাথ এবং 80 বছর বয়সের রবীন্দ্রনাথ। এই 4টি চরিত্র এসেছে, 4টা বয়সের 4 জন রবীন্দ্রনাথ এসেছে। এই বয়সগুলোতে রবীন্দ্রনাথের যে মূল সৃষ্টিগুলো, যে গানগুলো, যে প্রবন্ধগুলো, উপন্যাসগুলো, কবিতাগুলো উনি লিখেছেন, সেইটা, এবং সেই সঙ্গে কবির নাটকীয়তায় পূর্ণ তার ব্যক্তিগত জীবনটাও, যেই কারণেই এই 4টা বয়সকে তুলে আনা আর কি। ঘুরে ফিরে রবীন্দ্রনাথকে কেন আপনাদের এই পুরো দল এত আকৃষ্ট করে? দেখুন, বাঙালির সবচেয়ে বড় সম্পদ রবীন্দ্রনাথ। উনি গানে যেরকম কোথায় না, এবং ওনার মতো একজন নাট্যকার বাংলা ভাষায় আছে
কেন তাকে নিয়ে বেশি বেশি কাজ করব না? আজকে তো সারা পৃথিবীতে শুধু শেক্সপিয়ারকে নিয়ে কাজ করে অনেক দল আছে, শুধু ব্রেস্টকে নিয়ে কাজ করে অনেক দল আছে। সেই কারণেই শুরু থেকে আমাদের ভাবনা যে না, আমাদের দলের ঘোষণাটা এরকমই যে আমরা রবীন্দ্রনাথের নাটকের চর্চাটাকে বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, এবং আমাদের পরিষ্কার ঘোষণা যে বছরে যদি একটি নাটক করি আমরা, সেটি অবশ্যই রবীন্দ্রনাথের নাটক হবে আর কি। আমাদের এখানকার দর্শক আসলে ভালো গল্পের, ভালো অভিনয়ে যেরকম দেখতে চায়, খুব ভালো সংলাপ শুনতে চায়। তো রবীন্দ্রনাথের চেয়ে ভালো বাংলা সংলাপ আর কে লিখবে আর কি। লেখনী শক্তি আসলে অসাধারণ ছিল রবীন্দ্রনাথের। এটি দেশাত্মবোধক একটি গান রবীন্দ্রনাথ করেছেন। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না। আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী। হয়তো তোমার আপন ঘরে পাষাণ দিয়া গলবে না। হয়তো তোমার আপন ঘরে পাষাণ দিয়া গলবে না। বদ্ধ দুয়ার দেখলি মনে, অমনি কি তুই আসবি চলে। বদ্ধ দুয়ার দেখলি মনে, অমনি কি তুই আসবি চলে। তোরে বারে বারে খেলতে হবে, হয়তো দুয়ার চলবে না। বারে বারে খেলতে হবে, হয়তো দুয়ার চলবে না, হয়তো দুয়ার চলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না। আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তা বলে ভাবনা করা চলবে না। আবারও ধন্যবাদ মাশফিদা আপনাকে। অনন্ত হীরা ভাই, রবীন্দ্রনাথের নাটকে সবসময় আমরা দেখি গানের একটা প্রাধান্য, মানে জীবিকা শক্তি বা চালিকা শক্তি হিসেবে কাজ করে গানগুলো। এটার পেছনে কারণ কি, যে এত গান লিখেছে, এটাই কি কারণ? এবং রবীন্দ্রনাথের গানের লেখাগুলো
এতই চমৎকার? সেটা তো একটা কারণ আছেই, তাছাড়া আরেকটা কারণ, নাটকের তো একটা প্রধান শক্তি হচ্ছে সংলাপ। দর্শকের সাথে কমিউনিকেশনটা তৈরি করার জন্য, দর্শক মনে প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য। তো রবীন্দ্রনাথের নাটকে গানগুলো না সংলাপের চেয়েও বেশি শক্তি দিয়ে নাটকীয়তাটা তৈরি করে এবং দর্শককে স্পর্শ করে। আমরা যে গানটা শুনছিলাম যে তোর আপন জ্বরের ছাড়বের তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আমি একটু উদাহরণ দিই। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত নাটক রক্তকরবীতে একটা জায়গায় নন্দিনী বিশু পাগলকে গান শুনে মুগ্ধ হয়ে বলছে যে, পাগল তুমি যখন গান করো তখন মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিন্তু কিছুই তোমাকে দেয়া হলো না। উত্তরটা কি চমৎকার দেখেন, যে তোর সেই কিছু না দেয়া আমি ললাটে পড়ে চলে যাব, অল্প কিছু দেয়ার দামে আমি আমার গান বিক্রি করব না। তো এই যে মানে অসাধারণ মানে ব্যঞ্জনার মুহূর্ত তৈরি করে এই নাটকে। আরেকটি সংলাপ, জগতে এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই, মানে মানে কোথায় যেন ছুঁয়ে যায়। এই যে শক্তি, সেইটা আয়ত্ত করা একজন অ্যাক্টর হিসেবে, ডিরেক্টর হিসেবে এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে সেই চ্যালেঞ্জটা খুব এনজয় করি। দিনের প্রতিটা মুহূর্ত বলেন বা বছরের প্রতিটা মুহূর্ত বলেন, প্রতিটা মুহূর্তের জন্য একটা করে গান দেখা যায় রবীন্দ্রনাথের। একটু আগে আমরা নাটকের সংলাপ নিয়ে কথা বলছিলাম। অনেকেই বলেন যে রবীন্দ্রনাথের সংলাপ খুব মিষ্টি মিষ্টি, এরকম একটা ব্যাপার, কেমন পেলোব একটা ব্যাপার। কিন্তু গানে এবং সংলাপে রবীন্দ্রনাথের কিছু কিছু নাটকে, যেমন ধরেন মুক্তধারা নাটকে ওই গানটা, আমি মারের সাগর পাড়ি দেব ভীষণ ঝড়ের রাতে, কথা হচ্ছে প্রজার সঙ্গে রাজাদের, প্রজারা বিদ্রোহ করেছে, রাজা মুক্তধারা মানে জলের উপরে বাঁধ বেঁধে দিয়েছে, কৃষকের ফসল হচ্ছে না। সেখানে বিদ্রোহী প্রজা বলছে যে, রাজা আমার উদ্বৃত্ত অন্ন তোমার, আমার ক্ষুধার অন্ন তোমার নয়। কত শক্তিশালী কথা আর কি। সব রকমের টেস্ট তার নাটকের সংলাপে আমরা পেয়ে যাই, তার নাটকের গানগুলোতে পেয়ে যাই আর কি। রবীন্দ্রনাথের গানের কথা বা নাটকের কথা সবাই বলে অনেক কঠিন বা খুবই ভারাক্রান্ত টাইপের, এবং বুঝতে গেলে সেরকম ভাবে অন্তর দিয়ে পড়তে হয়, তাই নয় কি? এখন আমি অন্তর দিয়ে পড়বো না, অন্তর দিয়ে বুঝতে চাইবো না, তাহলে তো বোঝাটা হবে না। একটা কথা এই প্রসঙ্গে আমার খুব মনে পড়লো, সেটা হচ্ছে যে দেখেন, ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল গান এটা খুব কম মানুষ শোনে, কারণ ওই গানটি শুনতে হলে, ওইটা রস আস্বাদন করতে হলে একজন শ্রোতারও কিন্তু একটা জায়গা দরকার আর কি। কিন্তু তাতে করে ক্লাসিক্যাল মিউজিকের গুরুত্বটা কিন্তু হারায় না, কম মানুষ শোনে বলে গুরুত্বটা হারায় না। রবীন্দ্রনাথও তো এক ধরনের মানে ক্লাসিক মানতেই হবে নিঃসন্দেহে, এবং সেটা জানা বোঝা বা সেটা রস আস্বাদনের জন্য শ্রোতাকে, দর্শককে এক ধরনের তৈরি হওয়ার একটা ব্যাপার আছে, এটা মানতেই হবে। রবীন্দ্রনাথকে ঘিরে আমাদের আজকের এটা শেষ পর্ব। মে মাসেই তার জন্ম ছিল এবং আমরা সেজন্যই রবীন্দ্র জয়ন্তীতেই আমরা এই গানের আয়োজন করেছি এবং রবীন্দ্রনাথের আজকের এই শেষ পর্ব। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য এবং আমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করবার জন্য। রবীন্দ্রনাথের আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ। গানগুলো শুনে ভীষণ ভালো একটা সময় কাটলো আপনাদের সবার সঙ্গে। মাসফিদা, আপনাকেও আমি ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আগে থেকে। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নেব, তারপর আপনার গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং এনটিভিকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথকে ঘিরে আজকেই ছিল আমাদের শেষ পর্ব। পরবর্তী পর্বে আমরা হাজির হব কাজী নজরুল ইসলামকে নিয়ে, তার গান, তার জীবন নিয়ে কথা বলবার জন্য। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আশা করছি। ধন্যবাদ সবাইকে। মাসফিদা।